আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটিতে আমরা মূলত আলোচনা করব হচ্ছে দশম অধ্যায় এসএসসি হিসাব বিজ্ঞান বা নবদশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 173 পৃষ্ঠার মানে দশম অধ্যায়ের যে অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল বোর্ড বইয়ের, সেই সৃজনশীল প্রশ্ন 3 নাম্বারটা আজকে সমাধান করব। 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করব। সো পুরো ক্লাসটা দেখতে হবে এবং চ্যানেলটা সম্পর্কে একটু বন্ধুবান্ধবকে জানাতে হবে, অনেকের কাছে একটু শেয়ার করতে হবে। যদি ভিডিওগুলো ভালো লাগে, ক্লাসগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। এবং শেয়ার খালি করলে হবে না, কমেন্ট করে জানাতে হবে ক্লাসটা কেমন লাগলো। যদি তোমার কমেন্টে দেখি যে তুমি কমেন্ট করেছো ভালো লেগেছে, ভালো লাগে, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলো নিব, পরবর্তী এভাবে ক্লাসগুলো করাবো। তা না হলে যদি ভালো না লাগে তাহলে তো ক্লাস করিয়ে কোনো লাভ নেই, তাই না? সো দেখো, এটা হচ্ছে 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তো এইখানে কিছু সমন্বয় আছে, আশা করি দেখতে পাচ্ছ সমন্বয়গুলো। আমি তারপর আরেকটু জুম করে দিচ্ছি। হ্যাঁ, দেখো সমন্বয়গুলো কি আছে। অবিকৃত পণ্যের মূল্য মানে এটা কি? সমাপনী মজুদ পণ্য। কি বলছে এটা? সমাপনী মজুদ পণ্য। খেয়াল করো, এটা হচ্ছে কি? সমাপনী মজুদ পণ্য। ওকে, তারপরে লেখা আছে কি যে অগ্রিম ভাড়ার ৬০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম ভাড়া জিনিসটা হচ্ছে একটা খরচ, সম্পদ, আর এই মেয়াদ উত্তীর্ণ হয়েছে যেটা, এটা হচ্ছে কি একটা খরচ বলতে পারো বা ব্যয় বলতে পারো এক কথায়। তারপরে উক্ত বছরে কুরিনের পরিমাণ ৩০০০ টাকা, ৫% কুরিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। খুব সুন্দর। তো আমাদের এই সমন্বয়গুলো নিয়ে আপাতত হচ্ছে কাজ করতে হবে, বেশি সমন্বয়গুলো পারতে হবে। তো প্রথমে আমরা দেখি এখানে কি বলেছে। ক নম্বরে বলেছে উপযুক্ত তথ্য হতে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমাদেরকে কিন্তু প্রথমেই জানতে হবে যে বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা কি, খায় না মাথায় দেয়। কি বলেছি বলতো? বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয়টা কি? দেখো, আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে, প্রথমে আমরা লিখে থাকি প্রারম্ভিক মজুদ পণ্য। কি লিখে থাকি? প্রারম্ভিক মজুদ পণ্য লিখে থাকি। তো প্রারম্ভিক মজুদ পণ্য লেখার পরে আমরা দেখো প্রথমে লিখব কি? প্রারম্ভিক একটু লিখে নিতে পারো তোমরা, প্রারম্ভিক মজুদ। এটা লেখার পর এর সাথে আমরা যোগ করব ক্রয়। পূর্বের কোনো একটা ক্লাসে হয়তো এটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রারম্ভিক মজুদ পণ্য লিখব, একটু দূরে লিখব, তার সাথে আমরা তারপর আমরা লিখব কি? ক্রয়। ক্রয়ের সাথে আরও অনেক আনুষঙ্গিক কাজ আছে, সেটা আমি পূর্বের একটা ক্লাসে বলেছি, 2 নাম্বার ক্লাসে আমি বলেছিলাম। সো আপাতত আর বলছি না। তারপর এর সাথে আনুষঙ্গিক সব কাজগুলো, এখানে যা যা সমন্বয় থাকার সব সমন্বয়গুলো করবে। করার পরে পূর্বের ক্লাসটা 2 নাম্বার যেটা, হ্যাঁ 2 নাম্বার যে সৃজনশীল সমাধান করেছি সেখানে একটু দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে এইগুলো সব একসাথে করে এখানে বসাবা। বসানোর পরে এটা হচ্ছে কি? নিট ক্রয় পেলাম। এটা কি পেলাম আমরা? বলো, আমার সাথে একটু বলতে হবে। নিট ক্রয় পেয়েছি এটা, ঠিক আছে? নিট ক্রয়ের পরিমাণ পেয়েছি। এবার আমরা লিখব হচ্ছে আমদানি শুল্ক। কি লিখব? আমদানি শুল্ক। আমদানি শুল্ক এখানেই লিখব আমদানি শুল্ক। যদি এর সাথে কোনো সমন্বয় থাকে, অগ্রিম কিংবা বকেয়া যদি এমন লেখা থাকে, তাহলে আমরা সেটা কি করব? এই যে এভাবে এর মতো করে নিচে এভাবে ইনার কলমে সমাধান করে তারপর নিয়ে যাব। এখানে আসবে কি কি আমি একটু বলে দিই। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি, আন্তঃপরিবহন। কি বলেছি? আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি, ঠিক আছে? এগুলো আমরা এখানে লিখব। লেখার পরে যে অ্যামাউন্টটা পাবো, যে ফিগারটা পাবো, সেখান থেকে আমরা বাদ দিব হচ্ছে কি? বাদ সমাপনী মজুদ পণ্য। কি করব? সমাপনী মজুদ পণ্য বাদ দিব। সমাপনী মজুদ পণ্য এখান থেকে বাদ দিব। তাহলে আমার সাথে চাইলে কিন্তু তুমি একটু মুখস্থ করতে পারো। এখানে যে টাকাটা আমরা পাবো সেটা কি? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে আমার সাথে একটু বলার ট্রাই করো। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়। ক্রয়ের সাথে আনুষঙ্গিক কাজগুলো কিন্তু করতে হবে। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়, তারপর কি করতে হবে? যোগ আমদানি, মানে আমদানি শুল্ক, স্বাভাবিক আর কি। এখানে কিন্তু এটা একটা এন্ট্রি, এটা একটা এন্ট্রি, এটা একটা এন্ট্রি, এভাবে আর কি সবগুলো। কিন্তু এর সাথে যদি কারো ব্যক্তিগত কোনো থাকে, তাহলে আমরা ইনার কলমে, ভিতরের কলমে সমাধান করে তারপর নিয়ে যাব। তাহলে আমরা কি পেলাম? আমদানি শুল্ক, ক্রয়, কি বলেছি? আমদানি শুল্ক, প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। তুমি লিখে নাও খাতার মধ্যে, ডক চার্জ, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, তারপর হচ্ছে তোমার শুল্ক, জ্বালানি, এগুলো মজুরি, এগুলো যদি থাকে তাহলে আমরা বসাবো। বসায় তারপর ওখান থেকে সবগুলো যোগ করে ওটা থেকে সমাপনী মজুদ পণ্যটা
বাদ দিয়ে দেব। কি করব? সমাপনী মজুত পণ্যটা বাদ দিব, দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে কি তোমার বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা চলো এখন আর কি সমাধান করি। হ্যাঁ, আমরা এখন সমাধান করি, চলো এটা আমরা আগে মুছে নেই, এটা এখানে একটু মুছি, তারপরে আমরা পরেরটাতে যাই। ওকে, তো প্রথমে আমাদেরকে একটা ছক করতে হবে। কি করতে হবে? একটা ছক করতে হবে। তো আমি প্রথমে একটা ছক করি, দেখো আমরা প্রথমে এখানে একটা ছক করব। ওকে, তারপরে বিবরণ, দেন এখান থেকে টাকার ঘর লিখব, 2টা টাকার ঘর লিখলে হবে এসব অঙ্কে। ওকে, তারপর আমরা ভিতরে টাকা শিরোনামগুলো লিখি। প্রথম ঘরে আমরা লিখব কি? বিবরণ, বিবরণ। তারপরে লিখব টাকা, তারপর লিখব টাকা। এভাবে আমরা কি করব? সমাধান করব। প্রথমে আমরা কি লিখব? টাকার পরিমাণ লিখব। প্রথমে কি লিখব? টাকার পরিমাণ লিখব। ওকে, তাহলে এখানে তারিখ লাগে না, সো আমরা প্রথমে ক নাম্বার দিয়ে নেই, যেটা হচ্ছে ক নং প্রশ্নের উত্তর সমাধান করছি আমরা। এবং আমরা নির্ণয় করতেছি কি? বিক্রিত পণ্যের ব্যয়। কি লিখতেছি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কি লিখতেছি বলো? বিক্রিত পণ্যের ব্যয় লিখতেছি, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তারপর দেখো প্রথমে আমরা কি করব? আমরা অঙ্কে চলে যাব, দেন অঙ্কে যে একটু দেখব এখানে কি কি কাহিনী আছে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আমাদেরকে প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হয়। তো আমরা দেখব প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। দেখো ক্রয় পাওনাদার প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে আসবে না, এই হচ্ছে তোমার হ্যাঁ বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে আসবে না। দেনাদার বিক্রয় আসবে না। বহি পরিবহন, বহি ফেরত। দেখো আন্তঃফেরত বিক্রয় করলে ফেরত আসে, আর বহি ফেরত মানে ক্রয় করলে ফেরত আসে। তাহলে এটা বাদ দিতে হবে, ক্রয় থেকে বাদ দিতে হবে। কি করতে হবে? ক্রয় থেকে বাদ দিতে হবে ফেরতটা। তাহলে আমরা প্রথমে ক্রয় লিখবে 1,50,000 টাকা। এই যে ক্রয়, একটু খেয়াল করো, এই যে ক্রয়, এই যে 1,50,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে বহি ফেরত। কি বলেছি? ক্রয় এর সাথে বিয়োগ করতে হয় কোনটা? বহি ফেরত বা আন্তঃফেরত, সরি হ্যাঁ বহি ফেরত, আন্তঃফেরত না। বহি ফেরত মানে হচ্ছে তোমার বিক্রয় ফেরত। তাহলে বহি ফেরত আমরা বাদ দিব। তো এই বহি ফেরত কোথা থেকে বাদ দেয়? তাহলে ক্রয় থেকে বাদ দেয়। তাহলে এই যে বহি ফেরত এখন কোনটা ধরবো? দেখো বহি পরিবহন আর বহি ফেরতের মধ্যে কোনটাকে ধরবো? আমরা ধরবো হচ্ছে এই যে ক্রয়ের বিপরীত পাশে যেটা, সেটা। ক্রয় তো ডেবিট হয়, ক্রয়ের বিপরীত পাশেরটা আমরা বাদ দিব। 6,500 টাকা, 1,50,000 টাকা থেকে 6,500 টাকা আমরা বাদ দিব। তাহলে এইখানে আমরা চলো লিখি 1,50,000 টাকা ক্রয়, 1,50,000 টাকা। এখান থেকে বাদ দিব হচ্ছে ফেরত, বহি ফেরত, বহি ফেরত। বিক্রয় ফেরত হচ্ছে আন্তঃফেরত, তুমি পণ্য বিক্রি করছো ফেরত আইছে, এটা হচ্ছে আন্তঃফেরত। আর হচ্ছে তোমার ক্রয় ফেরতের বিপরীত কি? ক্রয় ফেরতের বিপরীত হচ্ছে বহি ফেরত। আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, আর ক্রয় ফেরত হচ্ছে বহি ফেরত। বহি ফেরত কত ছিল? 6,500 টাকা ছিল, রাইট? 6,500 টাকা ছিল। তাহলে আমরা 6,500 টাকা এখানে লিখি, 6,500 টাকা। এবার আমরা কি করব? ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগ করব, তাহলেই হবে। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে জিনিসটা বিয়োগ করি, চলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে অঙ্কটা বিয়োগ করে নিই। দেখি 1,50,000, 1,50,000 মাইনাস 6,500, তাহলে কত হবে? 1,43,500 হবে। 1,43,500 টাকা, 1,43,500 টাকা। এবার আমরা কি করব? 1,43,500 টাকা এখান থেকে আমরা কি করব? বাদ দিব। সমাপনী মজুত পণ্য টন্য যদি থাকে তাহলে অবশ্যই বাদ দিতে হবে। তো দেখি আমরা সমাপনী মজুত পণ্য পাই কিনা। বহি ফেরত, বহি পরিবহন এগুলো আসবে না। 15% ব্যাংক জমাতিরিক্ত আসতেছে না। মূলধন আসবে না। অগ্রিম ভাড়া, ব্যাংক চার্জ আসবে না। নগদ বাট্টা, ইজারা সম্পত্তি এগুলো এখানে আসে না। তারপর দেখো নিচে আছে অবিকৃত পণ্যের মূল্য। যে অবিকৃত পণ্যের মূল্য 63,500 টাকা। এটা কি? সমাপনী মজুত পণ্য। ঠিক আছে, সমাপনী অবিকৃত, বছর শেষে অবিকৃত মানে কি? এটার নাম সমাপনী মজুত পণ্য। তাহলে এখানে কি লিখবো? সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। খেয়াল করো কি লিখবো? সমাপনী মজুত পণ্য লিখব। তাহলে এখন এই সমাপনী 63,500 টাকা বাদ দাও। কত? 63,000। তাহলে এখানে বাদ দেই, বাদ সমাপনী
সমাপনী মজুদ পণ্য ৬৩,৫০০ টাকা। খেয়াল করো ৬৩,৫০০ টাকা, তাহলে এখানে লিখবো কত ৬৩,৫০০ টাকা। সো এটাও আমরা বাদ দেই, আমরা সবসময় চেষ্টা করবো ক্যালকুলেটারে ক্যালকুলেশনগুলো করা। ১,৪৩,৫০০ বাদ ৬৩,৫০০, তাহলে কত হয় ৮০,০০০ টাকা। এই যে ৮০,০০০ টাকা, ব্যাস। এটা হচ্ছে কি ক নাম্বার, কি এটা তাহলে খেয়াল করো, এটা ক নাম্বার প্রশ্নের উত্তর, বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার, বিক্রিত পণ্যের ব্যয়। সো এখানে ঘরটা এখানেও দেওয়া উচিত। ওকে, তাহলে খেয়াল করো, একটু ভালো করে বুঝো। প্রথমে আমরা ক্রয় লিখেছি, প্রারম্ভিক মজুত পণ্য নাই, এজন্য আমাদের লেখার দরকার হয় নাই। প্রারম্ভিক মজুত পণ্য নাই, তারপর বই ফেরতটা বাদ দিয়ে দিচ্ছি ক্রয় থেকে, মানে ক্রয় ফেরত বাদ দিয়ে দিয়েছি, তারপর বাদ সমাপনী মজুত পণ্য দিয়েছি। এখানে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো কিছুই অঙ্কে নাই, যেটা আমি একটু আগে বলেছিলাম যেগুলো থাকতে পারে। তো নাই যেহেতু, তাহলে আমরা কি করব, দিব না। ওকে, এখন আমরা চলো খ নাম্বার সমাধান করি। এখন আমরা সমাধান করব খ। ওকে, খ নাম্বারে ওরা কি বলছে আমরা একটু দেখি। ওখানে খ নাম্বারে বলছে হচ্ছে তোমার মোট মুনাফা ৪৭,০০০ টাকা থেকে জাফরিন অ্যান্ড সন্সের বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। কে? জাফরিন অ্যান্ড সন্স। তাহলে এখানে লিখবো কি জাফরিন অ্যান্ড সন্স, জাফরিন অ্যান্ড সন্স লিখবো। তারপর লিখবো কি বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। কত তারিখ সেটা একটু দেখে নিব। হচ্ছে আমরা অঙ্কের প্রথমে পাবো এটা 30 জুন 2017 সালের সমাপ্ত বছরের জন্য। 30 জুন 2017 সালের সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য, ঠিক আছে, সমাপ্ত বছরের জন্য। এখন আমরা ছক তৈরি করব, চলো। ওকে, তো ছক তৈরি করার সময় আমরা টাকার ঘর দিব 3টা, টাকার ঘর 3টা হবে। এটা হচ্ছে শিরোনাম। ওকে, খেয়াল করো, আমরা শিরোনাম লিখে ফেলেছি। প্রথমে আমরা লিখব কি বিবরণ, আর এখানে লিখব টাকা, টাকা, টাকা। খেয়াল করো, এখন একটু ছকটা দেখো, তোমরা চাইলে দেখতে পারো, এভাবে বুঝতে সুবিধা হবে। দেখো খ নাম্বার লিখেছি কিভাবে, তারপর জাফরিন অ্যান্ড সন্স বিশদ আয় বিবরণী 30 জুন 2017 সালের সমাপ্ত বছরের জন্য। দেন লিখেছে কি বিবরণ, টাকা, টাকা, টাকা। এবার আমরা মেন কাজ শুরু করব, আমাদের যে কাজ করা উচিত। তো প্রথমে আমরা কি লিখব দেখি, অঙ্কে কি বলছে। অঙ্কে এখানে বলছে হচ্ছে মোট মুনাফা, এই যে দেখো মোট মুনাফা ৪৭,০০০ টাকা ধরতে হবে। তা আমাদের এখানে অনেক কাজ করেই দিছে, সো আমাদের কষ্ট অনেক কম হবে। মোট মুনাফা ৪৭,০০০ টাকা, ৪৭,০০০ টাকা। মোট মুনাফা ৪৭,০০০ টাকা লিখলাম। এবার আমরা পরের কাজে শুরু করি। দেখো এই যে মোট মুনাফা কোথায় পাইছি, অঙ্কে দেওয়া আছে ৪৭,০০০ টাকা। তো এবার মোট মুনাফার পরের কাজ কি সেটা একটু আমি বলে নেই। প্রথমে আমরা মোট মুনাফা লিখে থাকি, মোট মুনাফা লেখার পর আমরা বাদ দেই হচ্ছে বাদ পরিচালন ব্যয়। কি বাদ দেই বলো? পরিচালন ব্যয় বাদ দেই, পরিচালন ব্যয় বাদ দেই, তাহলে বাদ পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের মধ্যে আমরা কি কি লিখে থাকি, যে কোনো একটা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে যে যে খরচগুলো হতে পারে। তো দেখো এখানে আমরা প্রত্যেকটা আইডেন্টিফাই করি, সূত্র বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি পূর্বের ক্লাসে বলেছি, অনেকবার লিখে দিয়েছি, সো সেটাও তোমরা চাইলে দেখতে পারো।
ক্রয় পাওনাদার এটা আসে না, ক্রয় হচ্ছে ব্যয়, পাওনাদার হচ্ছে কি দায়, দেনাদার সম্পদ, বিক্রয় হচ্ছে আয়। এটা বিক্রয়টা আসে, ক্রয়ও আসে, ক্রয় আসে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, যেটা অলরেডি আমরা করেছি। আর বিক্রয় আসে নির্বিক্রয় নির্ণয় করার সময় একদম প্রথমেই, তো সেটা আমাদের লেখার দরকার নেই কারণ আমাদের এর পরের পার্ট দিছে। দেখো এখানে আছে বহি পরিবহন, খেয়াল করো বহি পরিবহন আছে, বহি ফেরত এটা কিন্তু আমরা লিখেছি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। তো রেওয়া মিলের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে সেটা যদি আমি একবার লিখে থাকি কোথাও, তাহলে পরবর্তীতে আর সেটা লেখা যাবে না, এটা মাথায় রাখতে হবে। সো আমি যেমন ক্রয় একবার লিখেছি, বিক্রয় লেখা শেষ, মানে বিক্রয় বলতে আমরা তো বিশদে বিবরণীতে লিখি, এই অঙ্কে হয়তো নাই, বহি ফেরত লিখেছি, এটা আসবে না। তাহলে বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, যেটাকে বলা হয় পরিচালন খরচ, 15,500 টাকা। এখন আমরা দেখব 15,500 টাকা বহি পরিবহনের কোনো সমন্বয় আছে কিনা। অবিকৃত পণ্যের মূল্য এত, না এটা সমন্বয় না। অগ্রিম ভাড়ার 6,000 টাকা, এটা আসবে না। কুড়িন আসবে না। তাহলে এখানে বহি পরিবহন 15,500 এটাই লিখতে হবে। বহি পরিবহন, বহি পরিবহন, বহি পরিবহন কত টাকা? 15,500 টাকা। তাহলে আমি এখানে মেন কলমে লিখবো, কারণ এর সাথে কোনো সমন্বয় নাই, এর সাথে সমন্বয় নাই বলে আমি মেন কলমে লিখছি। সমন্বয় থাকলে প্রথম কলমে কাজটা সেরে মেন কলমে নিয়ে যেতাম, ঠিক আছে, সেকেন্ড কলমে। ওকে, চলো এবার কি আছে দেখি। বহি পরিবহন লেখা শেষ। এখন 15% ব্যাংক জমাতিরিক্ত সুদ, এটা কিন্তু একটা অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে, অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে। ঋণের সুদ কিংবা ব্যাংকে ঋণের সুদ কিংবা স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, এই ধরনের খরচগুলোকে বলা হয় কি অন্যান্য ব্যয়। তারপর আছে কি মূলধন, এটা আসে না, মালিকানা সত্ত্বে যায়। অগ্রিম ভাড়া, এই অগ্রিম ভাড়া নিয়ে একটা সমন্বয় আমি দেখেছিলাম, এখানে আমি আবার লিখতেছি। অগ্রিম ভাড়া কত টাকা আছে একটু দেখে যাই। অগ্রিম ভাড়া আছে 10,000 টাকা। খেয়াল করো, এই অগ্রিম ভাড়া হচ্ছে একটা সম্পদ, যে কোনো খরচ যদি অগ্রিম হয় সেটাকে সম্পদ বলা হয়, তাহলে এটাও কিন্তু একটা সম্পদ, এই 10,000 টাকা। তো এখানে সমন্বয়ের মধ্যে কি বলছে দেখতে হবে। বলছে অগ্রিম ভাড়ার 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে এই 6,000 টাকা এখন খরচ। অগ্রিম ভাড়া ছিল কত টাকা? 10,000 টাকা। অগ্রিম ভাড়া ছিল 10,000, এটাকে আমরা বলবো এক কথায় অন কাইন্ড অফ সম্পদ। একটা কি বলবো? একটা সম্পদ বলবো। এখন সেই সম্পদের 6,000 টাকা যদি মেয়াদ উত্তীর্ণ হয়, তার মানে এই 6,000 টাকা খরচ হয়েছে, মাথায় রাখবা। সম্পদ মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে খরচ হওয়া, সম্পদ মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে খরচ হয়ে যাওয়া, সম্পদ মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে খরচ হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা 6,000 টাকা লিখবো এখানে। ভাড়া খরচ কত লিখবো? 6,000 টাকা। তাহলে ভাড়া খরচ, এর কোনো সমন্বয় দেওয়া লাগবে না, 6,000 টাকা। তারপর আর কি আছে দেখি। ওকে, এখানে দেখো তারপর কি আছে আমরা এখানে দেখে বুঝতে পারবো। সরি, অগ্রিম ভাড়া এটা শেষ। ব্যাংক চার্জ একটা পরিচালন খরচ, খেয়াল করো, ব্যাংক চার্জ একটা পরিচালন খরচ, এটা ডেবিট পাশে থাকে সচরাচর। আর সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হয়, এটা রেওয়া মিলের মধ্যে আমি শিখিয়েছি। সো এই যে ডেবিট পাশে যে টাকা, ওইটা হচ্ছে ব্যাংক চার্জ। আর সঞ্চিতি যেহেতু ক্রেডিট হয়, ক্রেডিট পাশে যেটা, এটা কি সঞ্চিতি বা দায়, অন কাইন্ড অফ বিপরীত খরচ বলা যায়। ব্যাংক চার্জ 2,000 টাকা, এটা একটা খরচ। তাহলে এখানে লিখবো আমরা কি ব্যাংক চার্জ। খেয়াল করো, ব্যাংক চার্জ কত টাকা? 2,000 টাকা। ও সরি, আমি এখানে লিখতেছি কেন, এখানে হবে হচ্ছে এইখানে 2,000 টাকা। এরপর আর কি কি আছে দেখি। নগদ বাট্টা, নগদ বাট্টার মধ্যে খেয়াল করো, এই যে নগদ বাট্টা, একটা আছে 7,500 আর একটা আছে 11,000 টাকা। তো আমরা বাট্টা, এখানে প্রাপ্তিও আছে প্রদানও আছে, যেহেতু ওরা বলছে নগদ বাট্টা, তাহলে এখানে কি নগদ বাট্টা হচ্ছে একটা পরিচালন ব্যয়, আবার অন্যান্য আয়। তাহলে এইখানে যেটা ডেবিট আছে এটা হচ্ছে ব্যয়, যেটা ডেবিট আছে ওটা কি ব্যয়, পরিচালন খরচের মধ্যে যাবে। আর যেটা ক্রেডিটে আছে ওইটা কি একটা আয়, যেটাকে বলবো আমরা অন্যান্য আয়। কি বলবো? অন্যান্য আয়, অন্যান্য আয়। ওকে, তাহলে 7,500 টাকা হচ্ছে খরচ, এজন্য আমরা এটাকে লিখবো পরিচালন খরচের মধ্যে কি বাট্টা প্রদান। কি লিখবো? বাট্টা প্রদান। এখন বলতে পারো স্যার তাহলে আমরা ক্রয় থেকে বিক্রয় থেকে বাদ দেই, এটা কোন বাট্টা? ওইটা হচ্ছে কারবারি বাট্টা। কি বলেছি বলো? এটা কি কারবারি বাট্টা, যেটা পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। ব্যবসায়িক বাট্টা, কারবারি বাট্টা, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, নানান রকম ভাবে বলা যায়। সেটা আমরা কি করে থাকি হচ্ছে তোমার ক্রয় থেকে বাদ দেয় এবং বিক্রয় থেকে বাদ দেয়, এইখানে না। তাহলে বাট্টা প্রদান কত টাকা ছিল বলো? আমি আবার একটু যাই, ভুলে গেলাম। বাট্টা প্রদান হচ্ছে নগদ বাট্টা 7,000, তাহলে 7,500 টাকা হবে বাট্টা প্রদান। খেয়াল করো কত হবে? 7,500 টাকা হবে। হ্যাঁ,
ওকে, তাহলে আমরা 7,500 টাকা লিখি। বাট্টা প্রদান 7,500 টাকা, 7,500 টাকা। মেন কাহিনী এখন আসতেছে, অনেক কিছু শেখার আছে। দেখো তাহলে বাট্টা প্রদান লিখলাম 7,500, এটা খরচ। আর এই ক্রেডিট পাশে যেটা আছে ওটা আয়, ওটা হচ্ছে অন্যান্য আয়ের মধ্যে যাবে। ইজারা সম্পত্তি 8 বছর, সবসময় মাথায় রাখবা যে কোনো ইজারা সম্পদ, স্থায়ী সম্পদ যদি বছর লেখা থাকে ব্র্যাকেটের মধ্যে 5 বছর, 2 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, তাহলে যে বছর থাকবে তত দ্বারা ভাগ দিবা। আর ভাগ দিয়ে যেটা বেরোবে ওটাই হচ্ছে একটা খরচ, অবলোপন খরচ। এটাকে বলা হয় অবলোপন। 1,20,000 টাকা। তো আমরা একটু ক্যালকুলেটারে দেখবো 1,20,000 টাকাকে 8 দ্বারা ভাগ দিলে কত হয়। 1,20,000 টাকা, 1,20,000 ভাগ 8 কত হয়? 15,000 টাকা। তাহলে মানে অবলোপন খরচ কত? 15,000 টাকা। তাহলে এখানে লিখবো ইজারা সম্পদের অবলোপন। খেয়াল করো, ইজারা সম্পদের অবলোপন, ইজারা সম্পদের অবলোপন, অবলোপন। দেখো কত হয়েছিল? 15,000 টাকা হবে এখানে, 15,000 টাকা। খেয়াল করো, আমি কিন্তু অনেক কিছু লিখে ফেললাম, সো তোমরা একটু খেয়াল রাখো, বোঝার ট্রাই করো, অনেক ভালো হবে। ওকে, এবার আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, একটু খাতায় নোট করে নাও প্লিজ। কাজটা হচ্ছে এরকম, আমরা প্রথমে আমরা লিখি অনাদায়ী পাওনা। কি লিখি আমরা প্রথমে? অনাদায়ী পাওনা। একটু আমার সাথে বলো, অনাদায়ী পাওনা লিখি। প্রথমে আমরা লিখি অনাদায়ী পাওনা। তারপর এটা মূলত থাকে হচ্ছে রেওয়া মিলে। কোথায় থাকে? রেওয়া মিলে, রেওয়া মিলে। তারপর এর সাথে আমরা অনাদায়ী পাওনার সাথে যোগ করি নতুন অনাদায়ী পাওনা। তবে তাহলে এটার নাম কি স্যার? এটা হচ্ছে পুরাতন। যেটা রেওয়া মিলে থাকে ওটা কি? পুরাতন, ওটা বাদশার দেওয়া আছে। তারপর আমরা নতুন অনাদায়ী পাওনা যোগ করি ওর সাথে। তাহলে আমরা কি পাই? মোট অনাদায়ী পাওনা পাই। এটার নাম কি? মোট অনাদায়ী পাওনা। যদিও এটা লেখা লাগে না, মোট অনাদায়ী পাওনা। তো মোট অনাদায়ী পাওনা বের হবে। এবার মোট, এটা খাতায় বইয়ের মধ্যে নোট করে রাখো, সবচেয়ে ভালো হবে। বইয়ের মধ্যে মোট অনাদায়ী পাওনা, এর সাথে আমরা যোগ করবো হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা কিন্তু আমরা সমন্বয়ে পাবো। কোথায় পাবো বলো? সমন্বয়ে পাবো, সমন্বয়ে পাবো। কোনটা পাবো? এই যে নতুন অনাদায়ী পাওনা যেটা, এটা সমন্বয়ে পাবো। তারপর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা ওর সাথে যোগ করব। মানে তিনটে একসাথে যোগ করলাম, কিন্তু এটাও কোথায় থাকে? সমন্বয়ে থাকে। কোথায় থাকে? সমন্বয়ে থাকে। তাহলে আমরা একটা রেওয়া মিলে পেলাম, দুটো সমন্বয়ে পেলাম। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ওর সাথে আবার যোগ করো। তারপরে এবার বাদ দিবা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি বাদ দিবা বলো? পুরাতন। এটা দেখবা রেওয়া মিলে ক্রেডিট পাশে থাকে, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা বাদ দিব। এটা কোথায় থাকে বলো আমার সাথে? একটা জিনিসই বাদ যায়, সেটা হচ্ছে কি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা রেওয়া মিলে পাবা। কোথায় পাবা বলো? রেওয়া মিলে পাবা, রেওয়া মিলে পাবা। তাহলে আমরা দুটো পাবো সমন্বয়, মাঝখানে দুইটার উপরের দুটো পাবো কি? রেওয়া মিলে পাবো। এখন চলো আমরা আমাদের অঙ্কে যাই, দেখি এই সূত্রের সাথে কি মিল আছে। খেয়াল করো, অঙ্কের মধ্যে কয়েকটা কথা লেখা আছে, খুব গুরুত্বপূর্ণ। বলা আছে উক্ত বছরে কুরিনের পরিমাণ 3,000 টাকা। কি বলছে? কুরিনের পরিমাণ 3,000 টাকা, তার মানে অনাদায়ী পাওনা 3,000 টাকা। তাহলে আমরা লিখব অনাদায়ী পাওনা, কি বলছি বলো? অনাদায়ী পাওনা 3,000 টাকা। তাহলে আমরা এখানে লিখি অনাদায়ী পাওনা 3,000 টাকা, অনাদায়ী পাওনা 3,000 টাকা। তো এখানে অনাদায়ী পাওনা আমরা সচরাচর দুইটা পাই, একটা হচ্ছে লিখিত বা নতুন অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা, আর একটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা। পুরাতনটা পাই রেওয়া মিলে, আর নতুনটা পাই সমন্বয়। তো এখানে আমরা একটা পাইছি, মোট অনাদায়ী পাওনা হয়তোবা হতে পারে। তারা বলছে 5% হারে কুরিন সঞ্চিতি ব্যবস্থা করতে হবে। খেয়াল করো, 5% হারে। এই 5% হারে কুরিন সঞ্চিতি কার উপর করি? দেনাদার বা প্রাপ্য হিসাবের উপরে। তবে দেনাদার থেকে আমরা আগে এই যে অনাদায়ী পাওনার পরিমাণটা বাদ দিয়ে নিতে হয়। তো এখানে দেখো অনাদায়ী পাওনার পরিমাণ কত আছে, দেনাদারের পরিমাণ কত আছে? 73,000 টাকা আছে। কত আছে? 73,000। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এই 73,000 থেকে এই অনাদায়ী পাওনা বাদ দিতে হবে। দেনাদার ছিল কত? 73,000। দেনাদার ছিল কত? 73,000। ওখান থেকে আমরা এই অনাদায়ী পাওনা, সবসময় সমন্বয়ের অনাদায়ী পাওনা বাদ দিয়ে নিবা। এইখানে যে কুরিন, অনাদায়ী পাওনার আরেক নাম হচ্ছে কুরিন, মাথায় রাখবা। এটা কিন্তু অনেকে প্রশ্ন করবা, স্যার কুরিন কি? যারা 9, 10-এ আছো, কুরিনের পরিমাণ, কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা। অনেকে বলে অনাদায়ী পাওনা, অনেকে বলে কুরিন, যেটা ইচ্ছা বলতে পারো।
এই 3000 এখান থেকে বাদ দাও, যেটা দেনাদারের কাছ থেকে আর কখনোই পাওয়া যাবে না। তাহলে কত হলো? 70,000 টাকা হয়েছে। এই 70,000 টাকা এখানে যেমন পার্সেন্টটা দেওয়া থাকবে ওই পার্সেন্টটাই 70,000-এর উপরে করবা। তাহলে কত হয়? 5% করলে 3,500। এই 3,500 হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাথায় রাখবা। তাহলে এখন এই 3,500 মাথায় রেখো, মনে রেখো। সো আমাদেরকে এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমে কি লেখা দরকার ছিল? অনাদায়ী পাওনা। তাহলে আমি এখন কি করব? এখানে অনাদায়ী পাওনা লিখব। কি করব? প্রথমে অনাদায়ী পাওনা লিখব। সো আমি এখানে প্রথমে অনাদায়ী পাওনা লিখি। এখানে আমি একটু অন্য কালার ব্যবহার করি যাতে বুঝতে সুবিধা হয়। খেয়াল করো, প্রথমে লিখব কি? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা কত ছিল? 3,000 টাকা ছিল, যেটা সমন্বয়ে পেয়েছিলাম 3,000 টাকা। এবার এই 3,000-এর সাথে যোগ করব কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। খেয়াল করো, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে অনাদায়ী পাওনা প্রথমে লিখলাম, নতুন অনাদায়ী পাওনা নাই বা নতুন পুরাতন মিলিয়েই হয়তো 3,000 হতে পারে। তাহলে মোট অনাদায়ী পাওনা, তার সাথে আমরা যোগ করবো হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত বেরিয়েছে? 3,500। কীভাবে বের করছিলাম মনে আছে? 73,000 টাকা থেকে এই যে 3,000 বাদ দিয়ে দিছি, এই 3,000 বাদ দিলাম, তাহলে কত হলো? 70,000 হলো। এই 70,000 খেয়াল করে, এই 70,000-এর উপরে কত করতে হবে? 5% করতে হবে। তাহলে হয় কত? 3500। এই 3500-কে বলা হয় নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমন্বয় রেখে তাহলে লিখো 3,500। কত হবে? 3,500 টাকা হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে মোট কত হইল? 6,500 টাকা হয়ে গেছে। কত হয়েছে? 6,500 টাকা। আমি উপরের থেকে একটু মুছে দেই, তাহলে আমি একটু অনেকটা জায়গা পাবো ভালো। ওকে, এবার আমরা বাদ দিব হচ্ছে এই যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা কোথায় থাকবে? রেওয়া মিলে। তো দেখি তো রেওয়া মিলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কিনা। দেখো, এই যে ব্যাংক চার্জ ও কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা, আমি বলছি কিন্তু বারবার, কুরিনের আরেক নাম অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 3,500 টাকা। খেয়াল করো, কত? 3,500। তাহলে এই 3,500 বাদ দিব। তাহলে লিখবো কি? বাদ পুরাতন। কি বাদ দিব? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,500। 3,500 তাহলে হলো কত? 6,500 থেকে 3,500 গেলে 3,000 টাকা থাকে। কত থাকে? 3,000 টাকা থাকে। এভাবে আর কি আমাদের হিসাব করতে হয়। তাহলে আমরা এই পাশটা মুছে দেই এখানে নিচে। সো সবসময় মাথায় রাখবা, অনাদায়ী পাওনার আরেক নাম হচ্ছে কি? কুরিন। কুরিনের আরেক নাম কি? অনাদায়ী পাওনা। দুটোই একই কথা। আর এই সূত্রটা তোমরা লিখে নিবা, প্রয়োজনে ভিডিওটা একটু পিছনে যাও, যে লিখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। লিখে নিলে এই সূত্র আর কখনো ভুলবা না। সো আজীবন কাজে লাগবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা পরের অংশ সমাধান করব। খেয়াল করো, তাহলে আমরা আর আমাদের কোনো খরচ কিন্তু এখানে নাই। এখন আমরা কি করব? আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সবগুলো হিসাব করব। এখানে দেখো পরিচালন খরচ কত আছে? 15,500, 6,000, 2,000, 7,500, 1,500 এবং 3,000। এই সবগুলো এখন আমাদেরকে কি করতে হবে? সবগুলো আমাদেরকে এখন যোগ করতে হবে। যোগ করে তারপরে মোট মুনাফা থেকে আমরা বাদ দিব। দেওয়ার পর যে টাকাটা পাবো সেটার নাম হচ্ছে কি? মুনাফা। পরিচালন মুনাফা বা ক্ষতি, সেটার নাম পরিচালন মুনাফা বা ক্ষতি। ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে হিসাবটা করি। দেখো, ক্যালকুলেটরের সাহায্যে আমরা হিসাবটা করি। প্রথমে আমরা লিখব কি? 15,500। এই যে 15,500, 15,500। তারপর লিখব কি? 6,000। তারপর কি লিখব? 6,000। তারপর লিখব 2,000। তারপর কি লিখব? 2,000। তারপরে 7,500, 7,500, দেন 15,000, 15,000। তারপরে লিখব হচ্ছে 3,000, 3,000। তাহলে হয় কত? 49,000। তাহলে এখানে আমরা হিসাব করি। ওকে, দেখো এখানে আমরা দাগ দিব। ঠিক লিখব কি? 49,000 লিখে এখানে দাগ দিব। এখন দেখো আমাদের মোট মুনাফা কত ছিল, খেয়াল করো। পরিচালন মুনাফা কত ছিল সেটা একটু দেখো। এই যে এখানে মোট মুনাফা ছিল 47,000 টাকা। এখান থেকে এই যে পরিচালন খরচ, যেটা পরিচালন ব্যয়, এটা বাদ দাও। তাহলে 2,000 টাকা কিন্তু আরও হিসাবে কত থাকে? 2,000 টাকা আরও লাগে। খেয়াল করো কত লাগে? 2,000 টাকা আরও কম থাকে। ওখানে হয়েছে 47,000 টাকা, এখানে হয়েছে কত? ওকে, তাহলে আমরা যেটা করলাম সেটা কি করলাম বলো? আমরা যেটা করলাম এইখানে এই সবগুলো পরিচালন খরচ একসাথে যোগ করলাম। এখানে দেখো এই যে পরিচালন খরচগুলো, এই যে
পরিচালন ব্যয় না, এই পরিচালন ব্যয় যেগুলো বের করছি সব একসাথে যোগ করে 49,000 টাকা হয়েছে। এখন এই 49,000 টাকা, এই 47,000 টাকা হচ্ছে মোট মুনাফা, এখান থেকে পরিচালন খরচটা বাদ দিব, তাহলে হবে কি পরিচালন মুনাফা হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের পরিচালন মুনাফা হচ্ছে 47,000 আর পরিচালন ব্যয় 49,000, তার মানে কি খরচের পরিমাণটা বেশি, তার মানে এটা কি বিয়োগ চিহ্ন দিয়ে দিব এবং এটার নাম লিখবো, এতদিন লিখতাম পরিচালন মুনাফা, এখন লিখবো পরিচালন ক্ষতি। পরিচালন ক্ষতি, এটা হয় যে কোনো অঙ্কে হতে পারে, পরিচালন ক্ষতি হয়। এবার এখানে আমরা যোগ করব হচ্ছে অন্যান্য আয়। কি করব বলো? যোগ করব হচ্ছে অন্যান্য আয়। অন্যান্য আয়, এখন অন্যান্য আয় কি? প্রতিষ্ঠান পরিচালনা ছাড়া যে আয়গুলো হয়, যেমন তুমি ব্যাংকে টাকা জমা রাখছো সেখানে কিছু আয় পাইলা, তারপরে আরও ইত্যাদি ইত্যাদি হতে পারে। হ্যাঁ, তুমি হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখছো সে কারণে হতে পারে, তুমি কমিশন পাচ্ছ, তারপরে তুমি বাট্টা পাচ্ছ, এগুলো হতে পারে। এগুলো সব কি অন্যান্য আয়ের মধ্যে পড়ে। সো আমরা অন্যান্য আয়টা হিসাব করবো এখন। এই যে অন্যান্য আয়ের শিরোনাম, এই শিরোনামের নিচে আমরা লিখবো। তো অঙ্কে যাই দেখি অঙ্কে আছে কিনা। অন্যান্য আয়, ক্রয় পাওনাদার না, দেনাদার বিক্রয় না, বহি পরিবহন বহি ফেরত না, 15% ব্যাংক জমাতিরিক্ত অন্যান্য ব্যয়, মূলধন অগ্রিম ভাড়া, ব্যাংক চার্জ, কুরিন সঞ্চিতি না, নগদ বাট্টা। খেয়াল করো, নগদ বাট্টা এখানে 7,500 টাকা ছিল ব্যয়, আর এই 11,000 টাকা হচ্ছে কি একটা আয়, নগদ বাট্টা। এটা হবে অন্যান্য আয়ের মধ্যে যাবে। তাহলে এখানে অন্যান্য আয়ের মধ্যে নগদ বাট্টা বা প্রাপ্ত বাট্টা লিখতে পারো। প্রাপ্ত বাট্টা কত? 11,000 টাকা। তাহলে এটা অন্যান্য আয়ের মধ্যে সরাসরি 11,000 টাকা লিখে দাও। তাহলে কত হয়? 9,000 টাকা এখনো মুনাফা থাকে। কত থাকে? 9,000। এবার বাদ দিব হচ্ছে অন্যান্য ব্যয়, বাদ দিব অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় বাদ দাও। তাহলে অন্যান্য ব্যয়ের মধ্যে আছে কি? খেয়াল করো, অন্যান্য ব্যয় বাদ দিতে হবে আমরা। তাহলে অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে কোনটা? একটু আমরা এখানে যাই, যে দেখি। যেমন এই যে ব্যাংক জমাতিরিক্তের সুদ দেখো 31/1/2017। আমি অঙ্ক করতেছি কত? হচ্ছে তোমার 30 জুন, আর আমি ঋণ নিছি কবে? ব্যাংক থেকে ঋণ নিচ্ছি হচ্ছে 31/1, মানে প্রথম মাসের লাস্টের দিন। তো প্রথম মাসের হিসাব তো আসবে না, ওই দিন তো আর আমি সুদ ধরবো না। জানুয়ারি মাসের লাস্টের দিন নিছি, তাহলে জানুয়ারি বাদ দাও। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসেরও সুদ ধরতে হবে, কারণ জুন মাসেও ব্যবহার করা হয়েছে। 1, 2, 3, 4, 5 মাসের সুদ ধরবো। তো এখন যেটা করবো, 15% বলছে, তাহলে এখানে 40,000 টাকা হচ্ছে ঋণ। এই 40,000 টাকার 15% করো। আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করি। 40,000 টাকার 15% ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে নেই। রাখো, 40,000 × 15%, তাহলে কত হয়? 6,000 টাকা হয়। খেয়াল করো কত হয়? 6,000। এই 6,000 টাকা ভাগ দিব কত? 12, তারপর গুণ দিব কত? ভাগ 12। খেয়াল করো, 6,000 টাকা, 6,000 ভাগ হচ্ছে 12, আর গুণ দিব কত? গুণ দিব 1, 2, 3, 4, 5 দ্বারা গুণ দিব। ঠিক আছে, তাহলে 6 ভাগ 12 গুণ 5, তাহলে কত হয়? 2500 টাকা হয়। কত হয়? 2500 টাকা হয়। সো এখানে চলো আমরা 2500 টাকা লিখি। অন্যান্য ব্যয়ের মধ্যে ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ 2,500 টাকা। এটা বাদ দিতে হবে 2,500, এটা ব্যয় অন্যান্য। তাহলে 9,000 থেকে 2,500 বাদ দাও, কত হয় আমরা একটু দেখি। 9,000 বাদ 2,500, তাহলে 6,500 টাকা। 6,500 টাকা, এটা হচ্ছে কি? নিট মুনাফা। খেয়াল করো, আমরা কিন্তু নিট মুনাফা পেয়ে গেছি একদম লাস্ট মুহূর্তে। এটার নাম কি? নিট মুনাফা। নিট মুনাফা 6,500 টাকা। পুরো অঙ্কটা কিন্তু হয়ে গেল। খ নাম্বারে বিশদায় বিবরণী। এটা কঠিন কিছু না, বিশ্বাস করো। অনেকে হয়তো ভাবতে পারো অনেক কঠিন কিছু না। খালি প্রথমে লিখবা কি? মোট মুনাফা। কয়েকদিন এই অঙ্কগুলো করলে ক্লিয়ার। প্রথমে মোট মুনাফা লিখবা, মোট মুনাফা লিখে পরিচালন ব্যয় বাদ দিবা। পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাবা বা ক্ষতি পেতে পারো। তারপর অন্যান্য আয় যোগ করো, অন্যান্য ব্যয় বাদ দিবা। একটা দুইটা এন্ট্রি থাকে, ওই কমন একই এন্ট্রি বারবার থাকে। চলো এবার আমরা গ নাম্বারে যাই, কি বলছে দেখি। গ নাম্বারে বলছে যে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত 1,06,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। মানে বিরাট বড় অঙ্ক হয়, আর্থিক অবস্থার বিবরণী। চলো আমরা আর্থিক অবস্থার বিবরণী করি। সেম ছক করব। হ্যাঁ, সেম ছক করব। প্রথমে আমরা লিখব কি? এটা হচ্ছে গ নং। কি লিখব? গ। তারপরে কি ছিল? প্রতিষ্ঠানের নামটা কি ছিল আমরা একটু দেখে নিই। প্রতিষ্ঠানের নামটা, প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাফরিন অ্যান্ড সন্স। জাফরিন অ্যান্ড সন্স লিখব কি? জাফরিন অ্যান্ড সন্স। জাফরিন
অ্যান্ড সন্স, জাফরিন অ্যান্ড সন্স। ওকে, তারপর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে লিখব কি আর্থিক অবস্থার বিবরণী। কি লিখব? আর্থিক বিবরণী না, কিন্তু আর্থিক বিবরণী তো অধ্যায়ের নাম, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, খেয়াল করো। তারপর লিখব কি 30 জুন 2017 সালের সমাপ্ত বছরের জন্য। দেখো তাহলে আগে লিখেছিলাম বিশদায় বিবরণী আর এখন লিখলাম আর্থিক অবস্থার বিবরণী, তাছাড়া কিছুই না। সো এবার আমরা ছক করব। দেখো ছকটা ওই আগের মতো ছক, একই রকম ছক, প্রতিবার একই রকম ছকই হয়। ওকে, তারপর আরেকটা শিরোনাম লেখার জন্য দিলাম একটা ছক। তারপর লিখব কি বিশদায় বিবরণীর মতো 3টা টাকার ঘর থাকবে, 3টা টাকার ঘর, 2টা, এই যে 3টা টাকার ঘর দিলাম। এখন আমি লিখব প্রথমে বিবরণ। কি লিখব? বিবরণ। তারপর এখানে লিখব কি টাকা, এখানে লিখব টাকা, এখানে লিখব টাকা। সো এবার যেটা করব আমরা প্রথমে লিখব স্থায়ী, এগুলো মুখস্থ, তোমাকে মুখস্থ রাখতেই হবে। প্রথমে লিখতে হবে কি স্থায়ী সম্পদ। কি লিখতে হবে? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ লেখার পর তারপর আমরা লিখব কি চলতি সম্পদ। দেখো আমি এখানে যদি লেখাই তাহলে বুঝতে পারবা। এখানে কি লিখব? চলতি সম্পদ। আমি একটু শিরোনামগুলো দিয়ে নিচ্ছি। মোটামুটি একটা টার্গেট রাখবা, যেমন চলতি সম্পদ, স্থায়ী সম্পদগুলো একটু কম হয়, 1টা 2টা, তাহলে লিখব কি এখানে একটু ফাঁকা রেখে লিখব চলতি সম্পদ। তারপরে এই অঙ্কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই থাকলে আমরা চলতি সম্পদ না লিখে প্রথমে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, চলতি সম্পদ লিখতাম। ক্লিয়ার? তো চলো আমরা দেখি অঙ্কে কি কি আছে। প্রথমে আমরা দেখব স্থায়ী সম্পদ কি আছে। ক্রয়, পাওনাদার, দেনাদার, বিক্রয়, বহি পরিবহন, এগুলো না। 15% ব্যাংক নির্ণয়, মূলধন, অগ্রিম ভাড়া, ব্যাংক চার্জ, কুরিন, এগুলো না। নগদ বাট্টা না। ইজারা সম্পত্তি ছিল 1,20,000 টাকা। তাহলে আমরা কি করব? 1,20,000 টাকা। তাহলে এখানে লিখব কি ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি 1,20,000, 1,20,000 টাকা। যেহেতু এখানে স্থায়ী সম্পদ একটাই আছে, এই কলামে লিখলাম। যদি একাধিক থাকতো তাহলে এই কলামে লিখে, মানে সমন্বয় আছে যেহেতু, এই কলামে লিখে এইটাতে লিখে তারপর ওইখানে নিতাম। ঠিক আছে? ওকে, তাহলে 1,20,000 বাদ হচ্ছে অবলোপন। কি করব? বাদ দিব কি? অবলোপন বাদ দিব। তো স্যার অবলোপন কিভাবে বাদ দিব? দেখো ইজারা সম্পত্তি 8 বছর বলছে, তাহলে 1,20,000কে 8 দ্বারা ভাগ দাও। আমি একটু ক্যালকুলেটারে করি। 1,20,000 ভাগ 8, 1,20,000 ভাগ 8 মানে কত হয়? 15,000 টাকা। তাহলে এই 15,000 এখান থেকে বাদ দাও, 15,000 টাকা বাদ দাও। তাহলে 1,20,000 বাদ 15,000, 1,20,000 বাদ 15,000, তাহলে হয় কত? 1,05,000 টাকা হয়। কত হয়? 1,05,000 টাকা হয়। ওকে, এবার আমরা স্থায়ী সম্পদের কাজ শেষ, এখন আমরা চলতি সম্পদকে ধরবো। তো এখানে চলতি সম্পদ কি কি আছে আমাদের দেখতে হবে। ক্রয়, বিক্রয়, ক্রয়, পাওনাদার, এখানে চলতি সম্পদ নাই। দেনাদার আছে চলতি সম্পদ। দেখো দেনাদার আছে, তাহলে দেনাদার আছে কত? 73,000। এখানে সমন্বয় আছে অনেক, সো শিখতে হবে এটা। প্রথমে আমরা লিখবো কি দেনাদার লিখব, দেনাদার। সো দেনাদার কত ছিল? দেখো দেনাদার, তো দেনাদার হচ্ছে 73,000 ছিল। তো আমাদের চলতি সম্পদ অনেক পাবো, সব চলতি সম্পদগুলো এখানে লিখবো। কারো যদি সমন্বয় থাকে এখান থেকে সেরে তারপর যাব। তো এখানে চলতি সম্পদের মধ্যে দেখো একটা কাহিনী ছিল। দেনাদার যেটা ছিল, দেনাদারের মধ্যে অনাদায়ী পাওনা ছিল 3,000 টাকা। অনাদায়ী পাওনা আমি দেখাচ্ছি। অনাদায়ী পাওনাটা, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা, খেয়াল করো অঙ্কে যাও। দেখো অনাদায়ী পাওনায় যে দেনাদারের এই যে উক্ত বছরে কুরিনের পরিমাণ 3,000, এটা হচ্ছে অনাদায়ী পাওনা। কুরিনের আরেক নাম অনাদায়ী পাওনা 3,000। তাহলে এই 3,000 এখান থেকে বাদ দিতে হবে। তাহলে 3,000 আমরা ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগ করব। তাহলে 3,000 বাদ দাও, কত হয়? 3,000 বাদ দিলে হচ্ছে তোমার 70,000 টাকা হয়। তো 70,000 লিখলাম। এর সাথে আরও একটা সমন্বয় আছে, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা রেওয়া মিলে ছিল না, সমন্বয় ছিল। রেওয়া মিলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু সমন্বয়ের মধ্যে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, এই যে 5% হারে কুরিন সঞ্চিতি, এটা বাদ দিতে হবে দেনাদার থেকে। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ দিব। তো সঞ্চিতি কত বেরিয়েছিল বলো তো? মনে আছে? 3,500 বেরিয়েছিল। কত বেরিয়েছিল?
3,500, এটাও বাদ দিব। তাহলে 70,000 থেকে 3,500 বাদ দাও, তাহলে কত হয়? 70,000 থেকে 3,500 বাদ দিলে হচ্ছে তোমার 66,500 টাকা হয়। তাহলে এখানে লিখবো 66,500। কত লিখবো? 66,500 লিখবো। এবার আমরা ছকটা আর একটু বাড়াই নেই, বড় করে নেই, খেয়াল করো। ওকে, 66,500 পাইলাম। ওকে, 66,500। এবার আমরা যেটা করব, 66,500 থেকে 66,500, তারপর আমরা দেখব অন্যান্য কি কি চলতি সম্পদ আছে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে আরও অনেক চলতি সম্পদ কিন্তু আছে। সেই চলতি সম্পদগুলোর মধ্যে দেনাদার লিখেছি, বহি পরিবহন, বহি ফেরত, 15% ব্যাংক জমাতিরিক্ত, মূলধন, অগ্রিম ভাড়া। এই অগ্রিম ভাড়া একটা চলতি সম্পদ। অগ্রিম ভাড়া লিখব কি? অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া। কত টাকা ছিল অগ্রিম ভাড়া? 10,000 টাকা ছিল। এই যে 10,000 এখানে লিখব। বাদ মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ উত্তীর্ণ কি হবে? মেয়াদ উত্তীর্ণ। কত মেয়াদ উত্তীর্ণ? 6,000 টাকা। সমন্বয়ের মধ্যে আমি দেখাচ্ছি, এই যে অগ্রিম ভাড়া 10,000 টাকা, তারপর দেখো এই যে অগ্রিম ভাড়া 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটা আসবে না। তাহলে অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ 6,000, এটা বাদ যাবে। 6,000 এখানে বাদ দাও, তাহলে কত হয়? 4,000 টাকা। কত হয় বলো? 4,000 টাকা হয়। এরপরে যেটা করব, দেখি আর কি কি সম্পদ আছে। অগ্রিম ভাড়া শেষ, ব্যাংক চার্জ শেষ, কুরিন সঞ্চিত এগুলো আসবে না, নগদ বাট্টা আসবে না, ইজারা সম্পত্তি লেখা শেষ। এবার লিখবো অগ্রিম অবিকৃত পণ্যের ব্যয় 63,500। এটা হচ্ছে যে কোনো সমাপনী মজুত পণ্য, সেটাকে বলা হয় চলতি সম্পদ। কি বলেছি বলো? চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য একটি চলতি সম্পদ। সো এখানে লিখবো কি? সমাপনী মজুত পণ্য, সমাপনী, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত টাকা ছিল? 63,500। তাহলে এখানে লিখবো 63,500 টাকা। ওকে, আর কোনো চলতি সম্পদ আছে কিনা দেখতে হবে আমাদের। অগ্রিম ভাড়া এটা লেখা শেষ, উক্তম বছরে কুরিন এটা লেখা শেষ। তাহলে উপরে আবার একটু দেখে নেই, ইজারা সম্পদ, নগদ বাট্টা, ব্যাংক চার্জ আসবে না, কুরিন সঞ্চিতি, অগ্রিম ভাড়ায় মূলধন, ব্যাংক জমাতিরিক্ত, বহি পরিবহন, বহি ফেরত আসতেছে না, দেনাদার, বিক্রয়, ক্রয়, পাওনাদার, এগুলো আর কিছুই আসবে না। খেয়াল করো। তাহলে এখন আমরা যেটা করব, এখানে সবগুলো যোগ করব। সম্পদ আমরা পেয়েছি যেগুলো, সেগুলো কি করব? যোগ করব। সো এই যে সম্পদ, এখানে হচ্ছে তোমার স্থায়ী সম্পদ ছিল কত? স্থায়ী সম্পদ বের করেছিলাম, হ্যাঁ। তারপরে এই যে চলতি সম্পদ যেগুলো বের করছি, সেগুলো এখন আমরা যোগ করব। তো 66,500 যোগ 4,000, 70,500 যোগ হচ্ছে 63,500। তাহলে কত হয়? 66,500, 4,000, তারপর হচ্ছে তোমার 66,500, 4,000, তারপর 63,500। তাহলে মোট হয় কত? হচ্ছে তোমার 1,34,000 টাকা। কত হয়? 1,34,000 টাকা। 1,34,000 টাকা। তাহলে এইটা আমরা মোট সম্পদ পেয়ে গেলাম। তাহলে মোট সম্পদ কত হয় হিসাব করো। আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 1,05,000, আর পরে হয়েছে 1,34,500। তাহলে আমরা দুটো এখন হিসাব করি। 1,05,000, 1,34,000, পর 2,39,500, 39,000, 2,39,000 টাকা। হ্যাঁ, আমরা এখানে হিসাব করব 1,05,000 আর 1,34,000, তাহলে মোট কত হয়? এখানে একটু হিসাব করি। 1,05,000 আর এখানে হচ্ছে 1,34,000, তাহলে 2,39,000 টাকা। 2,39,000 টাকা মোট সম্পদ। এখন আমরা দায়ের পরিমাণটা নির্ণয় করব। কি করব? দায়ের পরিমাণ। খেয়াল করো, দায় ও মালিকানা সত্ত্ব পরিমাণটা আমরা নির্ণয় করব। তো আমি ছকটা একটু বড় করে নেই। ওকে ওকে, তাহলে আমরা এখন কি লিখব? শিরোনাম দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব কিন্তু ওরা দিয়ে দিছে, দেখো
আমি দায়ের পরিমাণটা লিখি। তো এখানে চলতি দায় আছে একটা, কয়েকটা চলতি দায়গুলো আগে লিখবো, তারপর দীর্ঘমেয়াদী দায় লিখবো। তো চলতি দায় কি কি আছে একটু দেখি। ক্রয় পাওনাদার হচ্ছে একটা চলতি দায়, যে পাওনাদার কি একটা চলতি দায় 90,000 টাকা। এটা কিন্তু এখন পর্যন্ত কোথাও লিখি নাই, তাহলে পাওনাদার লিখবো কি, পাওনাদার 90,000। আরও কোনো এন্ট্রি আছে কিনা দেখি। 90,000 পাওনাদার, দেনাদার বিক্রয়, বহি পরিবহন, বহি ফেরত, 15% ঋণ। দেখো ঋণের একটা সুদ 40,000 টাকার উপর ঋণ, এই 40,000 টাকা হচ্ছে ঋণ। এর উপরে যদি একটা পার্সেন্ট করি 15%, তাহলে হয়েছিল, আমরা আবার একটু হিসাবটা করি, 40,000 ইন্টু 15%, 6,000 টাকা হয়েছিল। সেই 6,000-রে আমরা আবার কি করছিলাম, ভাগ দিছিলাম 12 দ্বারা ভাগ দিছিলাম, তাহলে কত হয়েছিল, ভাগ 12। তারপর গুণ দিছিলাম 5 মাসের, হিসাব করছিলাম কয় মাসের, 5 মাসের, কারণ আমার এখানে সুদ ধরতে হয় 5 মাস তারিখ অনুযায়ী। তার মানে 2500 টাকা হচ্ছে সুদ, ঋণের সুদ। এই ঋণের সুদ ব্যাংক জমাতিরিক্ত সুদ, এটা কিন্তু আমি এখনো পরিশোধ করি নাই। তাহলে বকেয়া সুদ, কি বলবো, বকেয়া সুদ। এই সুদটা এখনো কোথাও দেওয়া হয় না, দেওয়া থাকলে এই রেওয়া মিলের কোথাও না কোথাও থাকতো। তো দেওয়া যেহেতু হয় না, দিতে হবে কত, 2,500 টাকা, 2,500। তারপরে আর কি আছে, মূলধন, অগ্রিম ভাড়া, ব্যাংক চার্জ, কুরিন সঞ্চিতি আসবে না, নগদ বাট্টা, ইজারা সম্পত্তি, এগুলো আর একটাও আসতেছে না, নিচে যা আছে তাও আসতেছে না। তাহলে চলতি সম্পদের কাহিনী শেষ। এখানে দুটো যোগ করো, 92,500, কত হয়, 92,500 টাকা। এবার চলো আমরা লিখবো হচ্ছে দীর্ঘমেয়াদী যে সম্পদ, হ্যাঁ দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। তাহলে এখানে লিখো দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় কত ছিল খেয়াল করো, দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 15% ব্যাংক জমাতিরিক্ত। এই পুরো 40,000 টাকা একটা দায়, পুরো 40,000 টাকা কি একটা দায়। তাহলে ব্যাংক জমাতিরিক্ত 15% দেওয়া থাকলে সেটা দীর্ঘমেয়াদী হয়, মাথায় রাখবা। ব্যাংক জমাতিরিক্ত কত টাকা, 40,000। তাহলে 40,000 মেন কলমে লিখে দাও। তাহলে আমরা কিন্তু মোট দায় পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা মালিকানা সত্যটা এখানে হিসাব করব। তাহলে 92,000 আর 40,000, 1,32,500, 1,32,500 টাকা। এবার এর সাথে আমরা যোগ করবো হচ্ছে মালিকানা সত্য, যোগ মালিকানা সত্য। ওরা কিন্তু মালিকানা সত্য দিয়ে দিয়েছে আমাদেরকে, মালিকানা সত্য। ওরা যেহেতু মালিকানা সত্য আমাদের দিছে, তাহলে তার টেনশন নাই, কোনো প্যারা নাই। হ্যাঁ, তাহলে চলো মালিকানা সত্য কত দিছে একটু দেখি। এই যে মালিকানা সত্যের সমাপনী উদ্ধৃতি 1,06,500, তাহলে এখানে লিখবো কত, 1,06,500। এই যে 1,06,500। এখন এটা যোগ করো, কত হয়, 0,0,0,0,0,0, 5 দর্শন হাতে 1, 6 1 7 8 2 9 3 আর 1 1 2, 2,39,000 টাকা, 2,39,000 টাকা। খেয়াল করো, 2,39,000 টাকা। এখন আমরা যদি ওই অঙ্কের সাথে মিলাই একটু দেখো, আমরা যদি অঙ্কের সাথে মিলাই, এই যে মোট সম্পদ 2,39,000 হয়েছিল না, এই যে মোট সম্পদ 2,39,000, আর মোট দায় ও মালিকানা সত্ত্বে 2,39,000, অঙ্ক কিন্তু মিলে গেছে। তো এইভাবে সম্পদ আর দায় মিলাইতে বলছিল, তারপর আমরা এখানে দাগ দিয়ে হিসাব শেষ করে দিব, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু এই অঙ্ক করতে পারি। তাহলে এটা কি ছিল, আর্থিক অবস্থার বিবরণী, সম্পদ এবং দায়ের একটা কম্বিনেশন, এই অঙ্কগুলো। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আমার অনলাইন কোর্সে যারা এখনও ভর্তি হওনি, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার অনলাইন কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও। আর যত দ্রুত পারো হচ্ছে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধুবান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করো, যেন পরবর্তী ভিডিওগুলো আমি তৈরি করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।